প্রধানমন্ত্রীর কথার মূল্যায়ন কোথায়? প্রধানমন্ত্রী কেন কথা বলছেন না? আমি দেখলাম গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছেন পার্লামেন্টে কি যে রাষ্ট্রপতির নাকি উনি জিজ্ঞেস করছিলেন এই অধ্যাদেশে এই স্বাক্ষর করার পর যে আপনি কি এটা স্বাক্ষর করেছেন? উনি বলছেন আমি স্বাক্ষর করতে পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। আচ্ছা, ভালো কথা, আপনাকে পারাচ্ছে। আপনি বলেন একজন রাষ্ট্রপতিকে কে বাধ্য করলো এই স্বাক্ষর দিতে? যে বাধ্য করেছেন সে তো ক্রিমিনাল অফেন্স করেছেন। ক্রিমিনাল অফেন্স যদি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে যদি বলেন, তাহলে তাকে কেন জিজ্ঞাসাবাদ করে আইনের আওতায় আনা হচ্ছে না? এক। দুই, রাষ্ট্রপতি শপথ নিছেন আমি সকল রাগ অনুরাগের ঊর্ধ্বে থেকে আমি কাজ করব, সংবিধান রক্ষা করব, এবং কিছুদিন আগে উনি এটাও বলেছেন আমি জীবন দিয়ে হলে সংবিধান রাখবো। তাহলে আপনি যে স্বাক্ষরটা করলেন ভায়োলেশন অফ কনস্টিটিউশন। যদি আপনার স্বাক্ষর দেওয়ার রাইট না থাকে, তাহলে আপনি স্বাক্ষর করলেন কার হুমকিতে, কার ভয়ে? সেটা আপনি পারেন কিনা এবং রাষ্ট্রপতি ক্ষমতায় থাকতে পারেন কিনা তার যোগ্যতা নিয়ে প্রশ্ন আসছে। আপনি কি রাগ অনুরাগের ঊর্ধ্বে থাকতে পারছেন কিনা কিংবা পারবেন কিনা? সে বলতে পারে কিনা? সবই বলেন, আপনি যেভাবেই যান। সুতরাং এটা একটা বিরাট কোশ্চেন মার্ক। ভাই, এটা একটা রাষ্ট্র, এটা একটা সমিতি না, একটা ক্লাব না যে আপনার যেভাবে মন চায় সেভাবে চালালেন। আপনারা বলতেছেন, একটু আগে আমার এক ভাই বলে গেছে আপনি ধান খেতে ঘুমিয়েছে, তারপরে যথেষ্ট নির্যাতন সহ্য করছে। তাহলে আপনাকে একটু টাচ করে না? আপনাকে স্পর্শ করে না? আপনি সেই সরকারের রাষ্ট্রপতি নিয়ে আছেন, আবার বলতেছেন আপনি ধান খেতে ঘুমিয়েছেন। আমি পার্লামেন্টে একজন বিশিষ্ট ব্যক্তি, নাম বলার দরকার নাই, নাম বললে অনেক সময় তারা বিখ্যাত হয়ে যায়, অনেক সময় তারা অন্যভাবে ট্রিট করে। বলেছে যে তারা নাকি আমরা যে হঠাৎ করে 2 বলে 12 রান করার পর আমরা যে 300 রান করলাম, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? এর কোনো মূল্যই নাই। পুরা পার্লামেন্ট দেখলাম টেবিল চাপড়াচ্ছে খুব। আমি সেটা একটা জবাব দিতে চাই। আচ্ছা, ধরুন আপনি 2008-এর নির্বাচনের পর 100 রান করতে করতে 2014 নির্বাচন হইল, তারপরে আরো 100 রান করার পর 18 নির্বাচন হইল, তারপরে আরো 100 রান করার পর 2024-এর নির্বাচন হয়ে গেল। 300 রান করে ফেললেন বহাল তবিয়তের সরকার। ঠিক সেই মুহূর্তে ওই নির্বাচনের পর যদি 29 সাল পর্যন্ত থাকতো, আপনারা আরো 100 রান করতেন, কিন্তু সরকার যাইতো না। সেই সময় আমরা ক্রিকেট খেলায় দেখেছি এরকম ঘটনা কি সব শেষে দেখা যায় একজন বলার ব্যাটসম্যান লাস্ট উইকেট হয় 1 বলে 3 রান, নয় 1 বলে 5 রান। ঠিক সেই মুহূর্তে উনি একটা 4 কিংবা 6 মেরে জয়সূচক রান করেন। এটাই চূড়ান্ত বিজয়। সুতরাং আপনার এই যে রানের কথা বলতেছেন, এগুলো চলে না রে ভাই। এই সমস্ত কথা ঘরে বসে ওই আমরা বিভিন্ন জায়গায় বসে মুখরোচক আলাপ করতে পারি, তারপর চরম বাস্তবতা হইল জয়সূচক রান যে করেছে, বিজয়টা সে ছিনিয়ে নিয়েছে। আসেন ফুটবল খেলা, 90 মিনিটের খেলা, 2টা দল খেলা হচ্ছে, এক দল বলতেছে পুরা মাঠ নিয়ন্ত্রণ করছে একটা দল, এ দল, কিন্তু বি দল 2টা সুযোগ পেয়ে 2টা গোল দিয়ে দিয়েছে, ফাইনাল। কাজেই ওই যে গোল দিছে কিংবা রান নিছে, জয়সূচক রান বা জয়সূচক গোল, দ্যাট ইজ ফাইনাল। আপনারা ওই গোলগুলো যদি না হইতো, ওই রানটা যদি না নিত, তাহলে আপনারা এখনো ক্ষমতায় থাকতো আওয়ামী লীগ এবং আপনারা আগামী 29 সাল পর্যন্ত আরো 100 রান করতেন। সুতরাং আপনার যদি এই ইন্টেনশন থাকে যে আমরা এইভাবে রান করব, ক্ষমতায় ফেসিলিজম থাকবে, ইয়েস, ইউ আর পারমিটেড টু ডু ইট। কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষের, আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, আমরা কেউ কেউ বলি কেউ পাকিস্তানের দালাল, কেউ ভারতের দালাল, কারো প্রকাশ করার দরকার নাই। জাস্ট আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন আপনি বাংলাদেশি কিনা। যদি আপনি ব্যক্তিগতভাবে কনফার্ম থাকেন যে আপনি বাংলাদেশি, তাহলে আমার কাছে মনে হয় এই কোনো সংস্কারে নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। যদি ভাবেন আপনি বাংলাদেশি, আপনি আমাকে এখানে বসে দেখি আমরা নানান জনকে নানান ব্লেম দেওয়া হয়। আমরা এটাও শুনেছি গত সরকারের সময়, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি ধান খেতে যারা ঘুমিয়েছেন তারা নাকি 12 বৎসর যাবৎ আওয়ামী লীগকে সরানোর জন্য চেষ্টা করছে। তো 12 বৎসর যাকে সরানোর জন্য চেষ্টা করছে তারা 15 বছর ক্ষমতায় ছিল। আর একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, তাকে সবাই সহযোগিতা করছে, কিন্তু উনি 18 মাস সুস্থ থাকতে পারেননি। কোন ইন্ডিভিজুয়াল কিন্তু দাবি দেওয়া করে না। আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার আসার পর 150-200 রকমের আন্দোলন হয়েছে। তাদের দাবি দেওয়াগুলো কি সব পূরণ হয়ে গেছে অন্তর্বর্তীকালীন চলে যাওয়ার পর? এখন আন্দোলনটা কোথায়? একটা আন্দোলন তো দেখতেছি না।
আবার আমরা শুরু থেকে দেখতেছি কি দেশে তেলের সংকট নাই, অথচ আমরা পাম্পে গিয়ে দেখি মানুষের মিছিল। তো যাই হোক, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, সব শেষ করে দিচ্ছি। আমি একটা কথা বলে দিচ্ছি যে আপনাদেরকে ক্লারিফাইড করতে হবে যে জুলাই সনদ বাস্তবায়ন করলে রাষ্ট্রের ক্ষতি কি হয়, বিশ্বের সাথে আমাদের সম্পর্কের ক্ষতি কি হয়, জনগণের ক্ষতি কি হয়, এবং মুক্তিযুদ্ধের চেতনা চলে যায় কিনা, এই সমস্ত বিষয়গুলো যদি ক্লিয়ার করতে পারেন, বুঝাইতে পারেন, আমরা সবাই মিলে বলবো সংস্কার দরকার নাই। আর যদি বিষয়গুলো এরকম হয় যে এই সংস্কার করলে আপনাদের ক্ষমতা কুক্ষিগত করার দায়িত্ব থেকে আপনারা সরে যান, আপনার শেখ হাসিনার মতো 15 বছর ক্ষমতা থাকা নিশ্চিত করতে চান, সেগুলো হবে না, তাহলে মেহেরবানি করে আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা বাংলাদেশি হন। আমি নিশ্চিত করে বলতে পারি, যিনি বাংলাদেশি হবেন, যারা বাংলাদেশি হবেন, তাদের এই সংস্কার করার ক্ষেত্রে কোনো আপত্তি থাকবে বলে আমি মনে করি না, আমি বিশ্বাস করি।